তুমি তো একা নও, আমরা সবাই মিলে লড়াইটা লড়বো। দরকার হলে আমি আমার হাতের ওই শেষ সোনার চুড়ি দুটো বিক্রি করে দেব, তাও তোমাকে ঋণের দায়ে ডুবতে দেব না। তুমি শুধু মনটা শক্ত করো। কিন্তু দাদামশাই, ঘরে যে একদানা চালও নেই, মা বাবা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে। এই অবস্থায় এই সামান্য রূপের মোহ আঁকড়ে ধরে বসে থাকলে আমাদের তো না খেয়ে মরতে হবে। জেদ করিস না ঝুমা, তোর বাবা এই মাসে শহর থেকে টাকা পাঠায়নি। ঘরে যা চাল ডাল আছে তাই দিয়েই কোনো মতে দিন কাটছে। এই অভাবের দিন আমি মাংস কোথায় পাবো? ও বৌমা, একটু এদিকে এসো তো বাছা। এই নাও, ঘরে নারকেল নাড়ু বানিয়েছিলাম, ভাবলাম নতুন বৌমাকে একটু মুখ মিষ্টি করিয়ে আসি, তোমার জন্যই নিয়ে এলাম। এ কি করুণা কাকিমা, আপনি আবার কষ্ট করে নাড়ু বানাতে গেলেন কেন? আর ঝুমারে, তুইও সকাল সকাল মায়ের সাথে চলে এসেছিস? দাও দাও দাও, নাড়ুর বাটিটা আমার কাছে দাও। যা দারুণ হয়েছে না? বৌদিমণি, মা কাল রাত থেকেই নাড়ুগুলো বানিয়েছে তোমার জন্য। আমি মাকে বলছিলাম, নতুন বৌদি তো শহর থেকে এসেছে, আমাদের এই গরিবের হাতের নাড়ু কি ওর পছন্দ হবে? তুমি খেয়ে দেখো না কেমন হয়েছে। তুই একদম দুষ্টু মেয়ে ঝুমা। এত সুন্দর নাড়ু আমার পছন্দ হবে না মানে? আর শহর থেকে এসেছি বলে কি আমি খেতে পারবো না? ও মা, আপনি একটু এইদিকে আসুন না, দেখুন কাকিমা কত সুন্দর নাড়ু এনেছেন। হ্যাঁ রে মা, আমি দূর থেকেই দেখছিলাম। করুণা, তুই কেন এত কষ্ট করতে গেলি? জানিস, তোর এই বড় মনটার জন্যই তোকে এত ভালোবাসি। তুই সত্যি আমার অঞ্জলিকে নিজের মেয়ের মতোই আদর করিস। হোমা দিদি, এ আর এমন কি কথা? পাশের বাড়ির বৌমা মানে তো আমাদের ঘরেরই লক্ষ্মী। আর অঞ্জলি মেয়েটা এত নম্র, সকাল সকাল যেভাবে পুরো উঠোনে জল দিয়ে গাছগুলোর যত্ন নিচ্ছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আপনারা দুজনে মিলে যেভাবে আমার প্রশংসা শুরু করেছেন, আমার তো লজ্জাই লাগছে। কাকিমা, আপনি কিন্তু আজ দুপুরে আমাদের এখানে খাবেন। আমি নিজের হাতে ডাল আর আলু পোস্ত রান্না করব, একদম না বলবেন না কিন্তু। দারুণ হবে তাহলে। মা, তুমি আজ এখানেই থেকে যাও, আর আমিও কিন্তু দুপুরবেলা বৌদিমণির কাছে এসে গল্প করব, আর শহরের গল্পের বইগুলো দেখবো। তুমি কিন্তু বকতে পারবে না বলে দিলাম। আর কত ধৈর্য ধরবো অপর্ণা, তুমি বলো। টানা 3 মাস ধরে এক ফোঁটা বৃষ্টি নেই। চৈত্র বৈশাখ পার হয়ে গেল, অথচ এই আকাশের তামাটে রং বদলানোর কোনো লক্ষণই তো আমি দেখতে পাচ্ছি না। মাঠের বুকটা একদম ফেটে চৌচির হয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়লে সংসারটা কি করে চলবে বলো তো? শুধু আমাদের মাঠ তো নয়, পুরো গ্রামের সব চাষিদের এক দশা। তুমি একটু শান্ত হও, উপরওয়ালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবে শুনি? অনিমেষটা শহরের কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে যে কটা টাকা পাঠায়, তার সবটাই তো এবার ওই চড়া সুদের সারের দেনা শোধ করতে আর বীজ কিনতেই শেষ হয়ে গেল। এখন এই ফসল যদি ঘরে না ওঠে, তবে আমরা বাঁচবো কি করে? আমি জানি তোমার কষ্টটা, কিন্তু নিজের শরীরটাকে তো এভাবে শেষ করতে পারো না। সকাল থেকে তুমি মুখে এক ফোঁটা জলও দাওনি, মুখটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু শরবত করে আনি? আমার গলার ভেতরটা বিষিয়ে উঠছে অপর্ণা। এই অবস্থায় এক ঢোক জলও গিলতে পারবো না। ওই শুকনো মাঠের দিকে তাকালে বুকটা ফেটে যায়। মনে হয় আমার নিজের সন্তান বুঝি খিদের জ্বালায় ছটফট করছে, আর আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এমন অলক্ষণে কথা মুখে এনো না গো। আমাদের অঞ্জলি কদিন হলো ঘরে এসেছে। ও লক্ষ্মী মেয়ে, ওর পায়ের ছোঁয়ায় আমাদের সব অমঙ্গল কেটে যাবে। সেদিন দাদামশাই বলছিল কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। দাদা মশাই তো সান্ত্বনা দেওয়ার জন্যই ওসব বলেন, কিন্তু এই গনগনে রোদ কি আর সেই কথা শুনবে? আমরা এত বছরের চাষি জীবনে এমন ভয়াবহ খরা আমি কখনো দেখিনি। বুকটা শুধু হাহাকার করছে। তুমি তো একা নও, আমরা সবাই মিলে লড়াইটা লড়বো। দরকার হলে আমি আমার হাতের ওই শেষ সোনার চুড়ি দুটো বিক্রি করে দেব, তাও তোমাকে ঋণের দায়ে ডুবতে দেব না। তুমি শুধু মনটা শক্ত করো। মা, একটু এদিকে এসে বসো তো। একটা খুব দরকারি কথা আছে। এই যে টানা খরাটা গেল, এতে আমাদের গৌরাঙ্গ কাকাদের মাঠের ফসল একদম নষ্ট হয়ে গেছে। এবার এক ছটাক দানাও ওনার ঘরে তুলতে পারিনি। হ্যাঁ রে সৈকত, আমিও শুনছিলাম অপর্ণা দিদি কাল খুব কাঁদছিল। মানুষটার অত বড় জমি, অথচ এবার নাকি খাওয়ার চালটুকুও ঘরে নেই। ভাবলেই বুকটা কেঁপে ওঠে। শুধু তাই নয় মা, অনিমেষ দাদা শহরের ওই কারখানার হাড় ভাঙা খাটুনি খেটে যে সামান্য কটা টাকা পায়,
তা দিয়ে তো ওই চড়া সুদের ঋণের কিস্তি মেটে না। ওদের 4 জনের সংসারটা এখন আর কিছুতেই চলছে না। আহারে, এমন সৎ আর পরোপকারী মানুষটার এই দশা। সৈকত, আমাদের তো উপরওয়ালা এবার একটু ভালোই রেখেছেন রে। গত মাসে তোর বাবা শহর থেকে আসার সময় বাড়তির ওপর কয়েক বস্তা চাল বেশি কিনে এনেছিল। আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম মা। আমাদের তো এখন অত চাল লাগবে না। তুমি যদি বলো তবে আমি কাল ওদের ঘরে 1 বস্তা চাল দিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক ভেবেছিস। দেখিস আবার ওরা যেন লজ্জা না পেয়ে যায়। বিপদের দিনে প্রতিবেশীর পাশে দাঁড়ানোই তো আসল ধর্ম। তুমি একটু এদিকে শোনো। এভাবে হাত মাথায় দিয়ে বসে থাকলে কি আর খিদের জ্বালা মিটবে? আমি জানি বাবা আজ দুপুরে না খেয়ে শুয়ে পড়েছেন, আর মাও শুধু জল খেয়ে রাত কাটিয়েছেন। আমি কি করব অঞ্জলি? আমার মাথায় কিচ্ছু খেলছে না। কারখানার মালিক এই মাসে অর্ধেক মাইনে কেটে নিয়েছে। ওদিকে মহাজন রোজ দরজায় এসে তাগাদা দিচ্ছে। নিজের মা বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দেবার ক্ষমতাও আমার নেই। তুমি একা একা কেন সব কষ্ট নিজের ঘাড়ে নিচ্ছ? এই দেখো, আমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে দেওয়া এই একমাত্র দামি জিনিস রূপোর মালা জোড়া আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি এটা কালই বাজারে বিক্রি করে দেব। এ কি বলছো অঞ্জলি? এটা তোমার বিয়ের শেষ স্মৃতি? তোমার একমাত্র গয়না আমাদের এই অভাবের সংসারে এসে তুমি নিজের সবটুকু সুখ এভাবে বিলিয়ে দেবে? না 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 না, আমি এটা কিছুতেই বিক্রি করতে দেব না। নিজের জেদটা এবার একটু কমাবে। গয়না তো মানুষের রূপ বাড়ায়, কিন্তু যেখানে ঘরের মানুষের পেটটাই খালি সেখানে রূপোর মল পায়ে পড়ে আমি কার সামনে রূপ দেখাবো বলো তো? তোমার এই বড় মনটার সামনে আমি আজকে বড্ড ছোট হয়ে গেলাম অঞ্জলি। একজন স্বামী হয়েও আমি তোমাকে একটু সুখে রাখতে পারলাম না। উল্টে তোমার শেষ সম্বলটুকুও কেড়ে নিতে হচ্ছে আমাকে। আমরা তো একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই হাত ধরেছিলাম, তাই না? এই মলজোড়া বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে অন্তত আমাদের 3-4 মাস তো পুরো পরিবারের মুখে অন্ন উঠবে। এটাই আমার আনন্দ। দাদামশাই, আমরা দুজনে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মাঠের ফসল তো সব শেষ, তাই অঞ্জলি ওই বিয়ের এই রূপোর মলজোড়াটা এনেছে। এটা বিক্রি করে যদি কয়েক মাসের চাল ডাল কেনা যায়। দীর্ঘজীবী হও দাদারা। অঞ্জলি দিদি ভাই, মলজোড়াটা আমার হাতের উপর রাখো দেখি। বাহ, আমি তোমাকেই বলছি দিদি ভাই, এই সম্পদ চিরদিনের জন্য বিক্রি করে দেওয়ার চেয়ে তুমি নিজে কিছু করবার চেষ্টা করো না কেন? তোমরা দুজনে স্বামী স্ত্রী মিলে যদি নতুন কিছু শুরু করো, তবে সংসারে কোনো দিনও অভাব থাকবে না। আমরা তো শহরের কারখানা আর এই চাষবাস ছাড়া অন্য কিছু জানি না দাদামশাই। আজকে অজ গায়ে আমরা নতুন আর কি বা করতে পারি যাতে 2 পয়সা আয় হবে? কেন পারবে না? অঞ্জলি তো বেশ চটপটে মেয়ে। দিদি ভাই, তুমি ঘরের পেছনে ওই ফাঁকা জায়গাটায় অল্প বিস্তর হাঁস মুরগি পালতে পারো। গ্রামের অনেকেই তো এখন এটা করছে। হাঁস মুরগি পালন? কিন্তু দাদামশাই, ওগুলো কিনতে তো আর খাবার জোগাড় করতেই তো অনেক টাকা লাগবে। আমাদের কাছে তো তেমন কোনো পুঁজিই নেই। আরে ওই মলজোড়াটা বিক্রি না করে কোনো মহাজনের কাছে সামান্য কিছু টাকায় বন্ধক রাখো। তারপর সেই টাকা দিয়ে গোটা 20 হাঁস মুরগির বাচ্চা কিনে আনো। দেখবে কয়েক মাস পর ওদের ডিম বিক্রি করেই তোমাদের পুরো সংসার অনায়াসে চলে যাবে, আর মলটাও ফিরে আসবে। আমরা তাই করব দাদামশাই। মা, একটা কথা বলতে এলাম। আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। দাদামশাইয়ের কথা মতো আমাদের বাড়ির পেছনের ফাঁকা জায়গাটায় এখন থেকে আমি হাঁস মুরগি পালবো। হাঁস মুরগি পালবে বৌমা? কিন্তু তুমি তো শহরের মেয়ে, কোনোদিন তো এসব করনি। হঠাৎ এই কাজ করার কথা মাথায় এলো কেন রে মা? আপনার ছেলে একলা মানুষ মা, ওই সামান্য বেতনে পুরো সংসার চালাতে গিয়েও একদম হিমশিম খাচ্ছে। তার উপর এই খরা আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিল। আমি ঘরের বউ হয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। তুই সত্যি ঘরের লক্ষ্মী রে বৌমা। এত বড় একটা কঠিন দিনে তুই যেভাবে ছেলেটার পাশে এসে দাঁড়িয়েছিস তা দেখে আমার বুকটা জুড়িয়ে গেল। তা এই কাজে তো শ্বশুরমশাই রাজি হবেন তো?
বাবা অবশ্যই রাজি হবেন মা, আমি ওনাকে বুঝিয়ে বলবো। নিজের পায়ে দাঁড়ালে তো কোনো লজ্জা নেই, বরং হাঁস মুরগির ডিম বিক্রি করে যে বাড়তি আয় হবে তা দিয়ে আমাদের দুঃখের দিনগুলো কেটে যাবে। এ তো ভারী ভালো কথা বললি মা, তুই এগিয়ে যা, আমি তোর শাশুড়ি হয়ে তোর সব কাজে সাহায্য করব। অপর্ণা কাকিমা, ও কাকিমা, ঘরে আছো? এই নাও, এই চালের বস্তাটা এখানে রাখলাম। মা কাল রাতেই এটা তোমাদের ঘরে দিয়ে আসতে বলেছিল, কিন্তু অন্ধকারের জন্য আর আসা হয়নি। এ কি রে সৈকত, তুই